স্যার তুলা থেকে বীজগুলো আলাদা করা। যে এর এই যে 8টা মেশিন তার মেইন কাজটাই হচ্ছে যে আমাদের যে তুলার সাথে যে বীজটা আছে সেই বীজটাকে আমরা সেপারেট করব, এটাই হচ্ছে আমার মেইন কাজ। আর এটা করতে গেলে বিভিন্ন মেশিনের বিভিন্ন কাজ করে থাকে। ফিডারের কাজ হচ্ছে ফিড করে থাকে, ড্রায়ারের কাজ হচ্ছে ওটা ড্রাই করে থাকে। সিলিন্ডার ক্লিনার আমি বলছিলাম 6 থেকে 7টা সিলিন্ডার আছে, যে কি করে 6 থেকে 7টা সিলিন্ডারের গায়ে স্ট্রাইকার লাগানো আছে। স্ট্রাইকারটা কি সেদিন আমি তোমাদের চিত্র এঁকে দেখাইছিলাম, তাই না? জি হ্যালো, স্যার। তো জি স্যার। আজকে আমাদের সেই স্টিক মেশিনটা কি, সে আমরা স্টিক মেশিন সম্পর্কে দেখি, একটু পড়াশোনা করি, দেখি কি লেখা। দেখো বলা হচ্ছে the stick machine removes the larger foreign matter such as bars and sticks from the cotton stalk. Stick machine use the centrifugal force created by a saw cylinders rotating at 300 থেকে 400 rpm. আচ্ছা আমি আমার বোর্ডটা একটু নিয়ে আসি, বোর্ডে একটু দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি স্যার। যাচ্ছে। স্টিক মেশিনটা কিভাবে কাজ করে আমরা সেই দিকে আলোকপাত করব। আমাদের স্টিক মেশিনে কিন্তু আমি বলছিলাম যে লার্জার ম্যাটেরিয়াল, মানে হেভি ম্যাটেরিয়াল যেগুলো ধরো সিডের সাথে, মানে সরি ফাইবারের সাথে সিড আছে, গাছের বার্স আছে, লিভ আছে, কাণ্ড আছে, তাই না? এইসব জিনিস কিন্তু আমাদের থাকবে। তো সেগুলাকে ক্লিন করার জন্য এই যে স্টিক মেশিনটা ব্যবহার করা হয়, এই স্টিক মেশিন যে নীতিতে কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে সে ইউজ করে। সেটা কিভাবে? ধরো এটা একটা সিলিন্ডার, সিলিন্ডার বলা হচ্ছে স্পাইক সিলিন্ডার। তার মানে কি আছে, এখানে আমাদের এরকম স্পাইক আছে, তাই না? এরকম স্পাইক লাগানো আছে। এরকম স্পাইক যদি লাগানো থাকে, তোমরা সবাই হচ্ছে ওই যে ধান ভাঙানোর যে মেশিনটা দেখছো, আটির থেকে যে ধানগুলো সেপারেট করে, ওইখানে এরকম থাকে না? জি স্যার। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি স্পাইক সিলিন্ডার। এখন স্টিক মেশিনে যে ফাইবার গুলো আছে তার আগের মেশিনের নাম কি? সিলিন্ডার ক্লিনার। সিলিন্ডার ক্লিনার থেকে কি হয়, কোন একটা পাথের মাধ্যমে ফাইবার গুলো কোথায় আসে? এই স্টিক মেশিনে আসে। আর এই স্টিক মেশিনের এই সিলিন্ডারের, স্পাইক সিলিন্ডারের চারপাশে এরকম পারফোরেটেড ওয়্যার দেওয়া আছে। পারফোরেটেড মানে ছিদ্রযুক্ত, এরকম ছিদ্রযুক্ত মেশ দেওয়া আছে, অথবা গ্রিড বার দেওয়া আছে। গ্রিড বারের কথা বলছিলাম তোমাদের? জি না, মনে হয় না স্যার। বলবো। আচ্ছা ধরো এই যে মাঝখানে দেখো একটু একটু ছিদ্রযুক্ত আছে। এখন এই যে সিলিন্ডারটা সে যদি এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, আর এখান থেকে যদি ফাইবার গুলো যদি আসে, তাহলে এটার সাথে ফাইবার গুলোর একটা ফ্রিকশন হবে না, ভারী লাগবে না, বিট হবে না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা যদি বিট হয়, ফাইবার গুলো তো খুবই লাইট, হালকা, সে কি করবে, এই স্পাইকের সাথে সাথে সে কি করতে, সে ঘুরতে থাকবে। এই ফাইবার গুলা স্পাইকের গায়ে লেগে সে ঘুরতে থাকবে। কিন্তু এই ফাইবারের সাথে যে সিড পার্টিকেল আছে, কিংবা গাছের কাণ্ড আছে, পাতা আছে, ডালপালা যাই থাকুক, সেগুলো ফাইবার থেকে ভারী। সে কি করবে, তার সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সে কেন্দ্র বিমুখী আচরণ করবে। তার মানে সে এখান থেকে দূরে সরে যেতে চাবে। তুমি যদি একটা সুতার মাথায় ভারী একটা কোনো জিনিসকে নিয়ে যদি এইভাবে ঘুরানি দাও, দেখবা সেই ভারী জিনিসটা দূরে সরে যেতে চায়, তাই না? জি স্যার। দূরে সরে জি যেতে চায়। স্যার। ঠিক সেই মতো এটা এখানে এরকম একটা কাজ হবে, তাই না? যখন আসবে তখন ফাইবার গুলোর সাথেই ঘুরতে থাকবে, কিংবা ভারী জিনিসগুলো শুধু আশপাশে সরাই যেতে চাবে। এবং কি কোথায় এসে বাড়ি খাবে, এই যে আমার এই যে পারফোরেটেড যে একটা মেশ লাগানো আছে, এখানে এসে বাড়ি খাবে। তাহলে এই যখন বাড়ি খাবে তখন ছিদ্র দিয়ে ওগুলো বের হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লিন হয়ে যাবে। তো এই নীতিটাকেই ব্যবহার করে আমাদের স্টিক মেশিনটা কাজ করে থাকে। দেখো এখানে বলা হয়েছে যে
the centrifugal force created by saw cylinders rotating at 300 থেকে 400 rpm যেখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে ইউজ করা হয় যেটা স সিলিন্ডার ক্রিয়েট করে এবং সিলিন্ডারটা কত আরপিএম এ ঘুরে 300 থেকে 400 rpm rpm মানে কি 300 থেকে রেভলিউশন পার মিনিট to sling off foreign material while the fiber is held by the saw tip এই যে স্লিং অফ হয় তাই না ছিটকে যায় আমাদের যে ফাইবার গুলো বাদে বাকি সব জিনিস কি হয়ে যাবে ছিটকে যাবে তো এই নীতিটাকে ইউজ করা হয় কোন মেশিনে বলো তো স্টিক মেশিনে আচ্ছা এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই যেহেতু বললাম গ্রিড বারের কথা আমি তোমাদেরকে বলি নাই সেটা একটু দেখো আচ্ছা এই যে আমরা স্পাইক সিলিন্ডারের কথা বললাম এর চার সাইডে যদি এরকম আবদ্ধ থাকে ময়লাগুলো কি বাইরে যাইতে পারবে না স্যার পারবে না। না স্যার পারবে না। তাহলে অবশ্যই এখানে কি থাকতে হবে জালিকার মতো থাকতে হবে তাই না নেটের মতো থাকতে হবে ছিদ্র ছিদ্র থাকতে হবে যেন কি হয় ময়লাগুলো নিচ দিয়ে পড়ে যায় তোমরা সবাই চালুনি দেখছো জি স্যার। আচ্ছা চালুনির সবগুলার ছিদ্র কি মানে সব চালুনির সব ছিদ্র কি সেম না স্যার একটা এক একটা চালুনির ছিদ্র এক এক রকম তাই না জি স্যার। এক একটা চালনির ছিদ্র এক এক রকম তো ঠিক সেম ওয়েতে এখান থেকে যে আমরা ডাস্ট পার্টিকেল গুলো বের করে দেব সেটা কি পরিমাণ বের করে দেব সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে একটা পারফোরেটেড কোনো কিছু ব্যবহার করতে হবে মানে ছিদ্রযুক্ত তো এখানে আমরা কি ব্যবহার করতে এই বার ব্যবহার থেকে গ্রিড বার বলে বারগুলা কেমন আমি তোমাদেরকে দেখাই এগুলো কি একটা বারের মতো না দেখো তো এই পাশে যে আঁকলাম সিঙ্গেল বার দেখছো জি স্যার। এই বারগুলো এখন আছে যে অবস্থায় আচ্ছা আমি দেখো তো বারগুলাকে যদি একটু ভার্টিক্যাল করে দেই সেম বার দিয়ে গিয়ে জায়গা ফাঁকা হলো না জি স্যার। এটাকে যদি আমি আরো খাড়া করে দেই তাহলে ছিদ্র কি আরো বেড়ে গেল না দেখতেছো তোমরা সবাই জি স্যার। জি স্যার। আমরা সবাই এই বারগুলোর সাথে কিন্তু পরিচিত লোহার বারগুলোর সাথে যদি এটা এইভাবে খাড়া করে দেই ছিদ্র বেশি হয়েছে কিনা জি স্যার বেশি। তার মানে হচ্ছে যে এই বারগুলো হচ্ছে যে কলমের ন্যায় এরকম একটা বার এরকম একটা বার এটাকে যত এইভাবে খাড়া করে দিবে আর ছিদ্রের পরিমাণ বেশি হবে আর এটাকে যত ফ্ল্যাট করে দিবে ছিদ্রটা তত কমে যাবে মানে এখানকার ওপেন স্পেসটা কমে যাবে তো এখন তুমি যদি বেশি ময়লা বের করতে চাও তাহলে এই স্পেসটা কি বেশি রাখতে হবে না কম রাখতে হবে হ্যালো স্যার শুনতে পাইনি। বলতেছি যে তুমি যদি বেশি পরিমাণে ময়লা বের করে দিতে চাও তাহলে এই যে ওপেন স্যার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো কথা আস্তে জোরে হচ্ছে না স্যার নেটে প্রবলেম জি স্যার এখন বোঝা যাচ্ছে। আমি বলতেছি যে তুমি বেশি পরিমাণে ময়লা যদি বের করে দিতে চাও সেই ক্ষেত্রে এই জায়গাটা বেশি ওপেন রাখবা না কম ওপেন রাখবা স্যার বেশি ওপেন রাখবো। আচ্ছা বলো তো বেশি ওপেন রাখতে আবার অসুবিধাটা কি হবে স্যার তুলা চলে যাবে। হ্যাঁ কিছু ফাইবারও ভালো ফাইবারও কিছু চলে যাবে এই জন্য আমার কি পরিমাণ ট্রেনিং দরকার তার উপর ডিপেন্ড করবে এই গ্রিড বারের সেটিং কতটা ওয়াইড রাখবো এগুলো হচ্ছে গ্রিড বার বলে আমাদের ল্যাবে আছে তোমরা যখন ল্যাবে আসবে তাহলে যে বাসায় রাখে তখন ঠিক আছে জি স্যার। আচ্ছা গ্রিড বার সম্পর্কে হালকা একটা আইডিয়া হলো আচ্ছা গ্রিড বার যদি সবগুলাই ক্লোজ থাকে বলো তো ক্লিন হবে না হবে না স্যার হবে না হ্যাঁ কারণ ওই ময়লাগুলো বেরিয়ে যেতে পারবে না এই নিচে জমবে আবার কিছুক্ষণ পর ফাইবার সাথে জমবে জমে একটা জটলা সৃষ্টি করবে যেখানেই ক্লিনার দেখবা একদম স্পষ্ট মনে রাখো যেখানেই ক্লিনার দেখবা সেইখানেই ময়লা কালেকশন করার অবশ্যই একটা ব্যবস্থা থাকতে হবে সেটা গ্রিড বার থাকুক সাকশন থাকুক তারপরে মেশ থাকুক যেটাই হোক থাকবে আর কি যেখানেই তুমি গ্রিড বিটার দেখবা তার নিচে এই অ্যারেঞ্জমেন্ট গুলো থাকবে বিটারের নিচে এই অ্যারেঞ্জমেন্ট গুলো থাকবে যেহেতু স্পাইক এক ধরনের বিটার এই যে ধরো এই যে স সিলিন্ডার এটা এক ধরনের বিটার
সিলিন্ডার মানে হচ্ছে সিলিন্ডারের উপরে করাতের মতো, দেখছো এরকম কোনো কিছু? হ্যালো, জি স্যার। মানে সিলিন্ডারের গায়ে করাতের মতো এরকম একটা অপশন থাকবে, তাহলে ওইটা যদি কারো গায়ে ধরা হয় কি হয়ে যাবে? গাটা একদম ছিঁড়ে যাবে না? স্লাইস হয়ে যাবে স্যার একদম। জি স্যার। একদম সেরবেরা হয়ে যাবে, একদম কিচ্ছু থাকবে না শরীরের সাথে। যাই হোক, এই হচ্ছে আমার স্টিক মেশিন এভাবে কাজ করে। তারপর দেখো এক্সট্রাক্টর ফিডার। দেখো, the primary function of the extractor feeder is to feed the cotton to the gin stand uniformly at a controllable rates. দেখো এক্সট্রাক্টর ফিডার, এখানে কি নাম আছে? ফিডার। ফিডার মানে কি? ফিড মানে কি? খাওয়ানো, তাই না? ফিডার জি স্যার। যাকে দিয়ে খাওয়ানো হয়, তাই তো? তোমরা সবাই ফিডার নামের সাথে পরিচিত আছে। ফিডার আমরা ছোটবেলায় দেখে থাকি, বাচ্চাদেরকে ফিডার খাওয়ানো হয়, তো সেই হচ্ছে ফিডার। তো ফিডার কাজটাই হচ্ছে সে কাউকে খাওয়াবে। তা এই এক্সট্রাক্টর মেশিনের কাজটা হচ্ছে যে আমাদের এই স্টিক মেশিনের পরবর্তী মেশিন হচ্ছে এক্সট্রাক্টর ফিডার, আর এক্সট্রাক্টর পরবর্তী মেশিন হচ্ছে জিন স্ট্যান্ড। তো এই এক্সট্রাক্টর ফিডারটা তার আগের স্টেজ থেকে মানে প্রক্রিয়াজাতকৃত ফাইবারটাকে জিন স্ট্যান্ডে ফিট করবে। তার মানে এই যে আমরা যে স্টিক মেশিন থেকে যে ফাইবারটা পাবো, সেই ফাইবারটা এক্সট্রাক্টর ফিডারের মাধ্যমে জিন স্ট্যান্ডে ফিড হবে, বুঝছো? জি স্যার। তার মানে হচ্ছে এক্সট্রাক্টর ফিডার হচ্ছে একটা ধরো মেশিন, যে কি করে এই যে স্টিক মেশিন থেকে ফাইবার গুলাকে কালেক্ট করে সে জিন স্ট্যান্ডে ফিট করে, বুঝছো? এটা একটা মিডিয়াম হিসেবে কাজ করে। দেখো এখানে আর কি বলা হচ্ছে, দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য এক্সট্রাক্টর ফিডার ইজ টু ফিড দ্য সিড কটন টু দ্য জিন স্ট্যান্ড। তার মানে এক্সট্রাক্টর ফিডারের প্রাইমারি ফাংশনটা হচ্ছে সে এই সিড কটনটাকে জিন স্ট্যান্ডে ফিট করবে কিভাবে? ইউনিফর্মলি at a controllable rates. ইউনিফর্মলি মানে হচ্ছে ইউনিফর্ম ওয়েতে। যদি ফিট করতে থাকে ধরো প্রতি মিনিটে ধরো 1 কেজি করে ফিট করে সে, তাহলে সব সময়ই প্রতি মিনিটে 1 কেজি করে ফাইবার ফিট করবে। আর যদি সে প্রতি মিনিটে হাফ কেজি করে ফিট করে, তাহলে সে প্রতি মিনিটেই হাফ কেজি করে ফিট করবে, মানে একদম ইউনিফর্ম রেট। এটা কখনো চেঞ্জ হবে না, তুমি না যে মতো চেঞ্জ করে দেবা। আর হচ্ছে at a controllable rates, তার মানে হচ্ছে তুমি কি এই যে ফিট করলা এটাকে তুমি কন্ট্রোল করতে পারবা, যে কোনো টাইম তুমি এটাকে একটা সেটিং এর মাধ্যমে চেঞ্জ করতে পারবা। উইথ এক্সট্রাক্টিং এন্ড ক্লিনিং অ্যাজ এ সেকেন্ডারি ফাংশন। তোমার মেইন ফাংশন হচ্ছে ইউনিফর্মলি ফিট করবে কন্ট্রোলেবল রেটে, আর এর সাথে আরেকটা কাজ করবে কি, এক্সট্রাক্টিং এন্ড ক্লিনিং অ্যাজ এ সেকেন্ডারি ফাংশন। ফাইবার গুলাকে এক্সট্রাক্ট করবে, ওই যে ওখান থেকে আসতেছে গুচ্ছ আকারে, সেটাকে এক্সট্রাক্ট করবে এবং কি ক্লিনিং করে থাকবে, হালকা ক্লিন করে থাকবে। দ্য ফিড rate of seed cotton is controlled by the speed of two star-shaped feed rollers located at the top of the feeder directly under the distributor hopper. Hello? জি স্যার। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখো এখানে একটা বলা হচ্ছে the feed rate of the seed cotton is controlled by the speed of two star-shaped feed rollers. আচ্ছা, এবার তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই, চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। কথা বলো না, চিত্র দেখতে পারতেছো? হ্যালো? আচ্ছা। জি স্যার। আচ্ছা, ধরো এই দুইটা রোলার এইভাবে ঘুরতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই নিচেরটা যদি ক্লকওয়াইজ আর উপরটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, কি করবে? ম্যাটেরিয়ালটাকে বাম সাইড থেকে কোন দিকে ধাক্কা দিবে? ডান সাইডে, ডান রাইট সাইডে। সাইড। এই যে তীর চিহ্ন দিয়ে দিচ্ছে, ধরো এদিক দিয়ে একটা কাপড় যাচ্ছে, কি যাচ্ছে? একটা কাপড় যাচ্ছে। আচ্ছা, কাপড়টা কত পরিমাণ যাবে, মানে কম কখন যাবে, বেশি কখন যাবে, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? তার যখন ওই কত কত তাড়াতাড়ি ঘুরবে স্যার, এটার উপর নির্ভর করবে। রাইট। এই দুটো রোলার যদি জোরে ঘুরে বেশি পরিমাণে কাপড় সামনের দিকে যাবে, এই দুটো যদি কম ঘুরে কম পরিমাণে সামনের দিকে যাবে। এটুকু বুঝতে পারছো? জি জি স্যার। আচ্ছা,
এই দুইটা যদি প্লেন রোলার হয়, একদম প্লেন, আর এই দিকটা যদি কাপড় যায়, কাপড়কে সহজে যাইতে চাবে, স্যার কাপড় কি করবে? স্লিপ করবে, তাই না? জি স্যার কারণ এর ভিতর দিয়ে কাপড় ইজি যাইতে চাবে না। তাহলে এটাকে কিভাবে গ্রিপ করাতে পারি? এই রোলারটা যদি খাস কাটা হয়, গ্রোপ রোলার হয়, বুঝতে পারছো? মানে এই রোলারটা যদি গ্রোপ রোলার হয়, গ্রোপ বলতে কি, ধরো এই একটা রোলার, এখানে একটু খাস কাটা আছে, এরকম যদি খাস কাটা হয়, তাহলে কি এটাকে ভালোভাবে গ্রিপ করতে পারবে না কাপড়টাকে? জি স্যার, কি পারবেন। স্লিপ করবে? জি না স্যার। গ্রিপ করবে না। তো এই জন্য এই যে আমরা যেটা বলতেছিলাম একটু আগে, যে আমাদের এই ফিডার মেশিনে এই যে দেখো, এই যে এক্সট্রাক্টর ফিডারে বলা হয়েছে দা ফিড রেট of seed cotton is controlled by the speed of two star shaped feed rollers. তার মানে এই মেশিনে দুইটা স্টার শেপ ফিড রোলার আছে। তোমরা কামরাঙ্গা দেখছো? কামরাঙ্গা স্যার। দেখছো ফল যেটা? জি স্যার, কামরাঙ্গা। জি স্যার স্যার, দেখছে আচ্ছা, একটা কামরাঙ্গার মাঝ বরাবর কাইটা যদি দেখো কেমন দেখা যাবে এইভাবে দেখলে? মানে এটা ধরো কামরাঙ্গা, এইভাবে মাঝ বরাবর কাইটা যদি এইভাবে দেখো কেমন দেখা যাবে? স্টারের মতো দেখা যাবে তারের মতো দেখা যাবে। ঠিক এই কামরাঙ্গার মতো এরকম দুইটা রোলার, সে কি করতেছে? ফাইবার গুলাকে ফিট করতেছে। আর এই রোলার যদি জোরে ঘুরে, ফিডের পরিমাণ বেশি হবে, রোলার যদি কম ঘুরে, ফিডের পরিমাণ কম হবে। বুঝাইতে পারছি স্টার শেপ রোলার কেমন? জি স্যার। জি স্যার আচ্ছা, আর এটার অবস্থানটা কোথায় দেখো? লোকেটেড at the top of the feeder, at the top of the feeder, তার মানে ফিডারের একদম উপরে পোর্শনে অবস্থিত, ডিরেক্টলি আন্ডার দ্য ডিস্ট্রিবিউটর হবার। এখানে আরো দুটা পোর্শন আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর হপার, যেখান থেকে ফাইবার গুলাকে ডিস্ট্রিবিউট করা হয়। এই যে এই জায়গা থেকে যে ফাইবার গুলো আসলো স্টিক মেশিন থেকে আসার পরে, এই এক্সট্রাক্টর ফিডারের উপরে একটা ডিস্ট্রিবিউটর হপার আছে। তাহলে দেখো আমাদের স্টার শেপ যে ফিড রোলারটা আছে, তার অবস্থানটা হচ্ছে এট দ্য টপ অফ দ্য ফিডার, ফিডারের একদম উপরে প্রান্তে, ডিরেক্টলি আন্ডার দ্য ডিস্ট্রিবিউটর হপার। তার মানে ধরো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর হপার, ডিস্ট্রিবিউটর হপার, তার নিচে হচ্ছে কি আমার এরকম স্টার শেপ রোলার, তাই না? কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারতেছি। যাই হোক, দেখো আমি আবারও বলি, দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য এক্সট্রাক্টর ফিডার ইজ টু ফিড দ্য সিড কটন টু দ্য জিন স্ট্যান্ড। তোমার মেইন ফাংশনটাই হচ্ছে জিন স্ট্যান্ডে সিড কটনটাকে ফিড করা। কিভাবে ফিড করবে? ইউনিফর্মলি এন্ড এট এ কন্ট্রোলেবল রেটস, with extracting and cleaning as secondary function. Main function হলো feed করা, আর secondary function হচ্ছে extraction and cleaning. The feed rate of the seed cotton is controlled by the speed of two star-shaped feed rollers located at the top of the feeder directly under the distributor hopper. আচ্ছা, তারপর gene stand-টা কি? The modern gene plant typically has multiple gene stand. Cotton enters the gene stand through the হলার ফ্রন্ট। এই যে ফাইবার গুলা জিন স্ট্যান্ডে আসবে কার মাধ্যমে? হলার ফ্রন্টের মাধ্যমে, হলার ফ্রন্ট। আচ্ছা, তোমরা সবাই ধান ভাঙানোর মেশিন দেখছো, যে জায়গায় ধান থেকে চাল হয়? জি স্যার। জি স্যার যে জায়গায় ধানটা দেয় ওই পোস্টটার নাম কি বলে? যে জায়গায় ধান দেয়, ঢেলে দেয় যে জায়গায় বস্তা থেকে ধানটা, সেই পোস্টটার নাম কি বলে? হলার বলে না? জি স্যার তুমি পরে যখন ওই দিকে যাও, যদি কখনো গ্রামে গিয়ে খুঁজবে, ওটাকে হলার বলে। তো এখানেও এই জিন স্ট্যান্ডের উপরে একটা হলার ফ্রন্ট আছে, যার মধ্যে ফাইবার গুলা প্রথম ইন্টার করে। যে কটন ইন্টার্স দ্য জিন স্ট্যান্ড থ্রু এ হলার ফ্রন্ট, হলার ফ্রন্টের মাধ্যমে কটন গুলা জিন স্ট্যান্ডে প্রবেশ করে। আচ্ছা, the actually cotton ginning process, separation of the lint and seed take place in the roll box of the gin stand. দেখো, the actual cotton ginning process, separation of the lint and seed take place in the roll box of the gin stand. তার মানে হচ্ছে আমাদের জিনিং প্ল্যান্টে এই যে লিন্ট এবং সিডটা মেইনলি সেপারেশন হয়ে থাকে রোল বক্সের ভিতরে, আর এটা কোথায় থাকে? জিন স্ট্যান্ডে। জিন স্ট্যান্ডের রোল বক্সের মধ্যে মেইনলি সিড এবং লিন্ট, লিন্ট মানে কি এর আগে বলছিলাম যে লম্বা ফাইবার যেগুলো, সেই ফাইবার গুলো সেপারেশন হয়ে থাকে মেইনলি
রোল বক্সে, জিন স্ট্যান্ডে রোল বক্সের মধ্যে যে লিন্ট এবং সিটটা সেপারেশন হয়ে থাকে। The ginning action is caused by a set of saw rotating between ginning ribs. দেখো, the ginning action is caused by a set of saws rotating between the ginning ribs. এই জিনিং অ্যাকশনটা তোমার এই যে রোটেটিং সস আছে, মানে রোটেটিং করাতের মতো আছে, স আছে যেটা জিনিং রিবস দ্বারা আবদ্ধ থাকে, যে বিটুইন জিনিং রিবস, জিনিং রিবস এর মধ্যবর্তী জায়গায় রোটেটিং সোর মাধ্যমে আমাদের এই জিনিং অ্যাকশনটা হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে আমি তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, তোমরা সবাই স মিলের করা স দেখছো? হ্যালো, জি স্যার। জি স্যার দেখছি। তোমরা স মিলের করা দেখছো? এরকম থাকে না? এরকমই তো নাকি? জি স্যার। এরকমই না? এটা তো জি গোলাকার স্যার। থাকে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা এরকম হালকা ইয়েতে ঘুরতেছে, এটাকে যদি আরো গোল বানায় ফেলো তাহলে বিষয়টা এরকম হবে না? কি বুঝতে পারছো? হ্যালো, জি জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওই করাতের মতো এরকম দেখতে। এটা হচ্ছে আমার স রোটিং রোলার, স রোলার বলে, স রোলার। আচ্ছা, স রোলার ঘুরতেছে। এখন এখানে যদি তুমি কোনো কিছু ফাইবার দাও, সে কি করবে? এই ফাইবার গুলা এই একটা সর মাথায় লেগে সে নিচের দিকে নিয়ে আসবে না ফাইবারটাকে? জি স্যার নিয়ে আসবে। মানে আমার চিত্রটা কি দেখা যায় না দেখা যায় না? জি স্যার, জি দেখা স্যার যায়। দেখা যায়। আচ্ছা, এখন মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমি বলতেছি যে ধরো এই একটা করাত, এখন এইখান থেকে যদি কিছু ফাইবার তুমি দাও তাহলে এই সর এই প্রান্তের সাথে এই ফাইবারটা লেগে যাবে না? আটকে ধরবে কিনা? জি স্যার। আচ্ছা, ও যদি আটকে ধরে এবং এই করাত যেটা, এটা পাতলা একটা প্লেট না? করাত কি অনেক মোটা না চিকন? একদম পাতলা না? জি স্যার, পাতলা। পাতলা কিনা দেখছো কি তোমরা করাত কখনো? জি স্যার। একদম চিকন না? কাঠ জি স্যার। কাটে, তারপর তোমার লোহা কাটে, এগুলো দেখছো তো সবাই নাকি করাতটা? জি স্যার জি দেখছি। স্যার দেখছি স্যার। থিকনেস কি অনেক মোটা না পাতলা? পাতলা। পাতলা আচ্ছা, স্যার। পাতলা। এটাও ধরো একটা ওই করাত যেটা হচ্ছে কি আকার আছে। আচ্ছা, তোমরা ভালো কথা মনে হচ্ছে, তোমরা সবাই রড কাটতে দেখছো? রড, জি স্যার, জি দেখছি স্যার। স্যার। পাতলা একটা করাত এরকম করে চাপতে ধরে রড কেটে যায়, দেখছো না? জি জি স্যার। স্যার। এটা লুকস লাইক সেরকম দেখতে না? জি স্যার। আচ্ছা, আর উপর থেকে যদি কোনো ফাইবার আসে তাহলে করাতের দাঁতের সাথে ফাইবার আটকে ধরবে না? জি স্যার, আটকে জি যায়। স্যার। এই করাতের দুই পাশে এরকম দুইটা রিপস আছে, এরকম দুইটা ধরো একটা, এই কি বলবো, এটা একটা ধরো একটা বার আছে, কিংবা রিপস বলতেছে এই জায়গায়, এরকম দুইটা বার আছে, আর এর মাঝখানে করাতটা বসানো আছে। এইবার বলো তো, ফাইবার তো চিকন, ফাইবার তো এর মধ্যে দিয়ে পাস হবে, বীজটা কি পাস হবে? বীজগুলা কি পাস হবে? সেখানে কি স্যার দুইটা বীজগুলো করাত পাশাপাশি বসানো? আচ্ছা, আমি তোমাকে আবারও দেখাই। ধরো এরকম দুইটা লোহার দণ্ড বসানো আছে, যেটাকে আমরা বলতেছি রিপস। কি বলতেছি আমরা? রিপস। এটা হচ্ছে দুইটা লোহার দণ্ড। এই করাতটা যদি এর মাঝ বরাবর যদি বসানো থাকে তাহলে ফাইবার তো এই চিকন পোর্শন দিয়ে চলে যাবে, বীজগুলা কি যাইতে পারবে? না স্যার বীজগুলো আটকে পড়বে স্যার। যাইতে পারবে না। বীজগুলো আটকে ধরবে না? জি স্যার জি আটকে স্যার। যাবে। তাহলে এই বইয়ের ভাষায় এই দুইটা দণ্ডকে বলতে হচ্ছে রিপস। কি বলা হচ্ছে? রিপস। আর এটা হচ্ছে স রোলার। কি রোলার? স সরলা। রোলার। আমি কি তোমাকে বোঝাইতে পারছি স রোলার এবং রিপস এর অবস্থানটা কোথায়? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে আমার রিপস, আর এর মাঝখানে কি বসানো আছে? রোলার বসানো আছে, রোলারটা ঘুরতেছে। এখন এ কি করবে? এ শুধু ফাইবারটাকে যাওয়ার জন্য জায়গা আছে, তার মানে সে ফাইবার নিয়ে নিচে চলে যাবে, কিন্তু বীজ কি যাইতে পারবে? না না স্যার। স্যার। থেকে বীজটা যাবে। আটকে ধরবে, বীজটা আটকে ধরবে। এই নীতিটাই আটকে ধরবে। ইউজ করা হয়
আমার এই জিন স্ট্যান্ডে জিন স্ট্যান্ড। এবার দেখো দেখো এখানে কি বলছে, the ginning action is caused by a set of saw rotating তার মানে কি সেট অফ মানে কি একটা না অনেকগুলা? অনেকগুলা। হ্যাঁ, অনেকগুলা এরকম কি আছে রোলার আছে। তার মানে ওই যে আমরা যে রড কাটতে যে রোলারটা দেখি ওরকম কয়টা আছে? অনেকগুলা আছে, যেহেতু সেট বলা হয়েছে অনেকগুলা। সেট অফ সস রোটেটিং বিটুইন জিন রিপস, কার মধ্যবর্তীতে ঘুরে? রিপসের। কারণ রিপসের রিবসের ভিতর দিয়ে। হ্যাঁ রিপসের মধ্যে না ঘুরলে তো বীজ কাটকাইতে পারবে না, তাই না? জি স্যার। আচ্ছা, ঘুরে। এই যে দেখো চিত্রে দেখো, এই যে একটা স ব্লেড দেখছো, স ব্লেড। জি স্যার। এই যে দেখো দুই পাশে দুইটা ব্লু কালারের দুইটা পোর্শন দেখতে পারতেছো, বাঁকানো নিচের দিকে আসছে। জি এই যে স্যার। মাউসের স্ক্রল, এই দুইটার নাম কি বলতো? সেটা সরিপস। এই দুইটার নাম হচ্ছে রিপস, রিপস। আর এই দুইটা রিপস এর মাঝখানে কার অবস্থান? ব্লেড। ব্লেড। তাহলে এই ব্লেড যদি ঘুরে, তাহলে ফাইবার গুলাকে নিয়ে আসে যখন ঘুরতে থাকবে, তখন ফাইবার গুলা এই রিপস এর ভিতর দিয়ে নিচে চলে যাবে, কিন্তু বীজগুলা নিচে যাইতে পারবে না। এই যে বীজগুলা এই গা বরাবর এইভাবে নিচে নেমে আসবে, তাই না? জি স্যার। আমার কথা কি বুঝতেছো? যখন এখানে কটন ফাইবারটা দিবা, কটন ফাইবারটা কি এর সংস্পর্শ পাবে না? এ তো এইভাবে ঘুরতেছে, দেখো ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? দেখো মাউসের স্ক্রলটা দেখো, এ কি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে ও যখন ফাইবারটাকে নিয়ে নিচে নামতে চাবে, হ্যালো হ্যালো জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। এ কথা বলে কে? স্যার স্যার বাইজিদ হাসান। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন এবার শোনা যাচ্ছে। আচ্ছা এবার শুনো, যে এই যে আমার মাউসের স্ক্রলটা দেখো, এটা হচ্ছে ব্লেড, এটা একটা ব্লেড কত মতো এইভাবে ঘুরতেছে। তাহলে এর গায়ের সাথে কি হবে? ফাইবার গুলা লেগে যাবে। সে যখন ফাইবার গুলাকে নিয়ে নিচে নামতে চাবে, তখন এই যে রিপস কাকে বাধা দিবে বলতো? এই জিনিং রিপসটা কাকে বাধা দিবে? স্যার ওই সিডস গুলোকে মানে ওই যে মানে ফাইবার থেকে যেগুলা মোটা সেগুলাকে সে বাধা দিবে। সেগুলা কি করবে? এর গা বরাবর এইভাবে নিচে নেমে আসবে। আর এই যে সাথে যে ফাইবার গুলা লেগে আসলো, এখন এই তাহলে ফাইবার গুলা কি আবার উপরে উঠতে চাবে না? সে তো ঘুরতেই জি চাবে। স্যার। এই দেখো পাশে আরেকটা রোলার আছে, এটা কি? র্যাপিডলি মুভিং ব্রাশ। র্যাপিডলি মুভিং ব্রাশ এ কি করবে? এই যে টিতের সাথে এই যে সাথে যে ফাইবার গুলা লেগে আসছে, এই ব্রাশটা কি করবে? এটাকে ব্রাশ করবে। তাহলে এর গায়ে কি আর ফাইবার লেগে থাকবে? না স্যার। যখন এই ফাইবার গুলাকে নিয়ে নিচে নামবে, এই ব্রাশ ফাইবার গুলাকে ব্রাশিং করে নিচে নামাই দিবে। তখন এই যে এই বরাবর আমার ফাইবার গুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। The ginning action is caused by a set of saws rotating between ginning ribs. The saw teeth pass between the ribs at a ginning point. Here, the leading edge of the teeth is approximately parallel to the rib. আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি তোমার একটু চিত্রে খেয়াল করো, যদি এই যে আমি আঁকছিলাম রিবস, এই রিবস এর সাথে স টিপটা অবশ্যই কি অবস্থায় থাকতে হবে বলতো? প্যারালাল থাকতে হবে না? জি স্যার। যদি প্যারালাল না থাকে তাহলে এটা এটার সাথে কি ফ্রিকশন হবে না? জি কি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? যদি এই যে দুইটা রিবস, এই রিবস এর সাথে মাঝখানে কি আছে? আর অবস্থান মাঝখানে আমার সর অবস্থান। এই সটা এর সব সাথে যদি ব্লেডসের অবস্থান। হ্যাঁ, এই সব ব্লেড যদি এর সাথে প্যারালাল না থাকে, প্যারালাল মানে কি সমান্তরাল না থাকে, তাহলে এর সাথে এর ফ্রিকশন হয়ে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখো, the saw teeth pass between the ribs at ginning point. Here the leading edge of the teeth is approximately parallel to the rib, and the teeth pull off the fibers from the seed because are too large to pass between the ribs. কারণ এগুলা কি ছিল? which are too large, আমাদের সিড পার্টিকেল গুলা বেশি বড় ছিল, আর এটা রিবস এর মধ্য দিয়ে পাস করতে পারবে না। এই জন্য এগুলা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের আরেকটা কথা বলি, আমরা চিরুনিতে মাথা আশ্রাই না? জি স্যার। আচ্ছা, দেখো আশ্রানোর সময় চুলগুলা কিন্তু চিরুনিতে পাস হয়ে যায়।
কিন্তু মাথায় যদি কোনো পাতা টাতা পড়ে থাকে ওটা কি আর মাথায় থাকে না, চিরুনির সাথে বাইরে পড়ে যায়। স্যার স্যার বাইরে পড়ে যায় স্যার। হ্যাঁ, কিন্তু চুলগুলা কিন্তু চিরুনির কম্বের মধ্য দিয়ে পাস করে, তাই তো? ঠিক সেম স্যার। ওয়েতে এই সটিপ গুলার চার সাইডে এরকম কি দেওয়া আছে, রিপস দেওয়া আছে। এই রিপস এর মধ্য দিয়ে এই সটিপ কি করে, ফাইবার গুলাকে নিয়ে পাস করতে পারে অনলি, কিন্তু আদার্স কোনো কিছু নিয়ে পাস করতে পারে না। সেগুলা কি হয়ে যাবে, তাহলে ওই যে রিপস এর অবশিষ্ট জায়গায় যে জড়ো হবে। যেরকম আমরা চিরুনি দিয়ে মাথা আশ্রাইলে মাথায় যদি কোনো পাতা টাতা পড়ে সেগুলা কি চিরুনির সাথে বের হয়ে যায় না? ঠিক সেম ওয়েতে রিপস দেয়া ফাইবারগুলো বের হয়ে যাবে। এই যে এদিক দিয়ে দেখো, চিত্রে দেখো, এই যে তীর চিহ্ন দেয়া নিচের দিকে দেখানো হচ্ছে কটন সিড ড্রপ আউট, এই বরাবর এই গা ঘেঁষে নিচ দিয়ে নেমে যাবে। তারপর দেখো লিন্ট ক্লিনার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কটন টু ফ্লো ইউনিফর্মলি অ্যান্ড বি ওয়েল ডিসপার্সড প্র্যাকটিক্যালি অ্যাজ ইট লিভস দ্য জিন স্ট্যান্ড। যখন জিন স্ট্যান্ড থেকে ফাইবারগুলো বেরিয়ে আসবে তখন এই কটন ফাইবারগুলোকে ইউনিফর্মলি ফ্লো করা হবে, ফ্লো দেওয়া নেওয়া হয়। এগুলো সবগুলো সাকশনের মাধ্যমে নেওয়া হয়, নিয়ে ফ্লো দেওয়া হয় ইউনিফর্মলি and be well dispersed practically as it leaves the gene stand. Cotton is conveyed from the gene stand through the lint ducts to condenser and formed again into a bud. এই যে ক্লিন ফাইবার গুলো আসলো এই জিনিং স্ট্যান্ডে মেইনলি ক্লিন হয়ে থাকে। ক্লিন হওয়ার পরে এই ফাইবার গুলাকে কনভে করা হয়, কনভে করে জিন স্ট্যান্ড থেকে কনভে করে কি কার মাধ্যমে কনভে করা হয়, ডাক লাইনের মাধ্যমে। এই যে দেখো, থ্রু দা লিন্ট ডাক্টস তো কন্ডেন্সার, তার মানে হচ্ছে এই জিন স্ট্যান্ড থেকে লিন্ট ডাক্টের মাধ্যমে কন্ডেন্সার পর্যন্ত কনভে করা হয় and form again into a bud, a piece of flated material used for lining or insulating like quilts or sleeping bags. তার মানে হচ্ছে ওই ফাইবার গুলাকে যে কালেক্ট করলা, কালেক্ট করার পরে একটা শীটের মতো করে ফাইবার গুলাকে রাখা হয়, একটা শীট লেয়ার বাই লেয়ার ফাইবার গুলাকে রাখা হয়। রাখার পরে ওইটাকে আমরা বলতেছি বাট। কি বলতেছি আমরা? বাট। দ্য বাট ইজ রিমুভড ফ্রম দ্য কন্ডেন্সার ড্রাম। আচ্ছা, কন্ডেন্সার ড্রামটা কি এবার বলি। তোমার ধরো দেখতেছো সবাই, जी सर এটা একটা ড্রাম, এর চারো সাইডে ছিদ্রযুক্ত, এর ভিতরে বাতাস সাকশন হচ্ছে। কি হচ্ছে এর ভিতরে? বাতাস সাকশন হচ্ছে। এয়ার সাকশন। জি স্যার। হ্যাঁ, বলো তো Yes. ফাইবার গুলার অবস্থান কোথায় থাকবে এখন? একেবারে সেন্টারে না না, ফাইবার গুলো এর চারো সাইডে জড়ো হয়ে যাবে না? স্যার বাইরে আটকায় যাবে। জি বাইরে স্যার। আটকে কি একটা লেয়ার ফর্ম করবে না? জি স্যার। তো ওই লেয়ারটাই আমরা বলতেছি যে এই যে ওইটাকে আমরা বাট বলতেছি। কি বলতেছি আমরা? বাট। দ্য বাট ইজ রিমুভড ফ্রম দ্য কন্ডেন্সার ড্রাম। এই যে এটা হচ্ছে আমার কন্ডেন্সার ড্রাম। আমাদের যে জিন স্ট্যান্ড থেকে ফাইবার গুলো আসবে কার মাধ্যমে আসবে? লিন্ট ডাক্টের মাধ্যমে। লিন্ট ডাক্টের মাধ্যমে এসে এখানে মেইনলি বাতাসটাকে কি করা হচ্ছে? সাকশন করা হচ্ছে। এখানে বাতাস এয়ার সাকশন করা হচ্ছে। এয়ার যদি সাকশন করো, যেহেতু এটা আশপাশে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত, সে শুধু বাতাসকেই টানতে পারবে, ফাইবারকে আনতে পারবে না। তাহলে ফাইবার গুলা এটাও ঘুরতেছে, তাহলে ফাইবার গুলা এর চার সাথে কি হয়ে যাবে? লেগে একটা লেয়ার ফর্ম করবে, যেটাকে আমরা বলতেছি বাট। The butt is removed from the condenser drum and feed into a saw type lint cleaner. তো এখানে আবার আমাদের লিন্ট ক্লিনার আছে, যে আমরা এই বাটটাকে কন্ডেন্সার ড্রাম থেকে রিমুভ করে এটাকে ফিট করা হয় স টাইপ লিন্ট ক্লিনারে। The butt should be uniform thickness and be evenly spread over the entire width of the lint cleaner. এখানে বলা হচ্ছে যে আমাদের যে বাট, যেটা এই বাটটা যে তৈরি হবে এটা একটা ইউনিফর্ম থিকনেসে তৈরি হবে and evenly spread over the entire width of the lint cleaner. এই যে কন্ডেন্সার, এই কন্ডেন্সারের চতুর্পাশে মানে চারপাশে যে এটা স্প্রেড হতে হবে, ফাইবার গুলা চারপাশে লাগা থাকতে হবে। তার মানে ড্রামটা যখন ঘুরবে এর চারপাশে কি হবে? ফাইবার গুলা লেগে যাবে। আদারওয়াইজ পোর ক্লিনিং এন্ড এক্সপেন্সিভ ফাইবার লস উইল রেজাল্ট। এরপরে এখানে কিন্তু আমাদের একটা কি আছে, যে দেখো স টাইপ লিন্ট ক্লিনার আছে, মানে স টাইপ একটা রোলার আছে যে কি করে ফাইবার গুলাকে বিটিং করে, বিট করে ক্লিন করে। তো যদি আমাদের এই বাটের যদি থিকনেস ইউনিফর্ম না হয় তাহলে ক্লিনটা ভালো হবে না, সেটাই বলা হচ্ছে যে পুর ক্লিনিং হবে অথবা এক্সপেন্সিভ ফাইবার লস হবে।
আচ্ছা, এরপরে শেষ স্টেপ যেটা সেটা হচ্ছে বেল প্রেস। দ্য ক্লিনড কটন ইজ compressed into a bale which must then be covered to protect them from contamination during transportation and storage. The bales are packaged at density of 14 to 28 pound per ফিট কিউব। তার মানে হচ্ছে প্রতি বর্গ ঘন ফিটে 28 পাউন্ড করে ফাইবার থাকবে, 28 থেকে 14 পাউন্ড প্রতি ঘন ফিটে 14 থেকে 28 পাউন্ড কি থাকবে আমার ফাইবার থাকবে। এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে একটা, দেখো এই যে বেল, এটাকে বলা হচ্ছে ফাইবারের বেল। এই এক একটা ফাইবারের বেলের ওজন হচ্ছে তোমার 220 কেজির মতো, 220 কেজি 225 কেজি অন এন এভারেজ এরকম থাকে। আর এটাকে দেখো কম্প্রেস করে, আমি বলছিলাম যে তোমাদের একটা রিডিং টেবিলের সাইজে নিয়ে আসে। তাহলে কি পরিমাণ কম্প্রেস করা হয়, এই দেখো এটা হচ্ছে নিউমেটিকের মাধ্যমে এটাকে প্রেসার ক্রিয়েট করে এরকম একটা প্যাকেজে নিয়ে আসে। এখানে আরেকটা বলা হচ্ছে যে the clean cotton is compressed into bales which must then be covered। তার মানে হচ্ছে এটাকে কি করতে হবে, কভারিং করতে হবে। কেন? যে আমরা যখন ট্রান্সপোর্টেশন করব অথবা স্টোরেজ করব তখন যেন বাইরে থেকে কোনো ময়লা কিংবা আদার্স কোনো ম্যাটেরিয়াল এই তোলার সাথে যেন লেগে না যায়, এর জন্য এটা আমরা ভালোভাবে কভারিং করে ফেলবো। আর এই জন্য এটা বলা হচ্ছে, আর এখানে বলা হচ্ছে দ্য প্যাকেজ ডেনসিটি। এই যে প্যাকেজটা, এটার ডেনসিটি হচ্ছে প্রতি ঘন ফিটে 14 থেকে 28 পাউন্ড ফাইবার পাবা। এই হচ্ছে আমার বেল প্রেস। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার। জি স্যার শুনতেছি। আচ্ছা আরে আচ্ছা, এখন আমরা এর আগে তোমরা বলছিলাম যে জিন স্ট্যান্ডের উপর ভিত্তি করে জিনিংটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রোলার জিনিং, তাই না? হ্যালো, স জিনিং, মেকআপ জিনিং, তাই তো? আচ্ছা দেখো, এখানে আমাদের একটা যে অপারেশন প্রিন্সিপাল অফ জিন স্ট্যান্ডের একটা অপারেশন প্রিন্সিপাল দেওয়া আছে। এই যে দেখো, এই যে সিট কটনটা এখানে ফিট করা হচ্ছে, ফিট করার পরে এই যে একটা বিটার, সে বিট করতেছে। এই বিটারের বিটিং এর ফলেও কিছু ফাইবার নিচ দিয়ে চলে যাবে। এই যে দেখো নিচে সাদা সাদা ছিদ্রযুক্ত আছে, ময়লা পড়ে যাবে। তারপরে এই ফাইবার গুলাকে ফিট করা হচ্ছে, এই যে দেখো এই যে স টিথ, এই যে দেখো এখানে এ সেট অফ স টিথ। এখানে কি একটা স? দেখো তো। হ্যালো হ্যালো, না সরি স্যার অনেকগুলো। হ্যাঁ, না স্যার, এখানে অনেকগুলা। পরপর অনেকগুলা। তারপর দেখো এখানে মেটালের মেশ দেওয়া আছে। মেটাল মেশ মানে রিপস দেওয়া আছে। দেখো এখানে একটা করে এরকম বাঁকানো একটা মেটাল, তারপরে একটা হলো সরলার, তারপরে আবার মেটাল, তারপরে আবার সরলার, তারপরে আবার মেটাল, তারপরে আবার সরলার, এইভাবে দিয়ে সাজানো। তাহলে বলো, এই মেটাল মেশের মাঝখান দিয়ে কি স কিন্তু ঘুরতে পারবে, সে ফাইবার গুলাকে নিয়ে সামনের দিকে আগাইতে পারবে, কিন্তু কাকে নিয়ে আগাইতে পারবে না বলো? সিট নিয়ে। সিট নিয়ে। তাহলে সিট গুলা কি করবে, এই যে দেখো নিচে একটা পাত্রেতে সিট গুলা এই উপর থেকে নিচে পড়ে যাবে। তো এইভাবে আমাদের সিট গুলো আলাদা হয়। তারপরে এটাকে কালেক্ট করার জন্য এখানে একটা রোটেটিং ব্রাশ আছে, যে ব্রাশটা কি করে, এই যে সিলিন্ডারের যে টিথ গুলো আছে সেই টিথ গুলাকে সে ব্রাশ করে ফাইবার গুলাকে নিচে নামায় নিয়ে আসবে। এই প্রিন্সিপালে মেইনলি কাজ করে থাকে। দেখো, the gene removes the seed so that the lint can be packed into tight bales. The quality and price of the cotton are determined based on the several factors. The length of the, দেখো এখানে বলা হচ্ছে the quality and price of the cotton, যে একটা কটনের কোয়ালিটি এবং প্রাইস নির্ভর করে কয়েকটা সেভারাল ফ্যাক্টর উপর। কি কি? the length of individual fibers, মানে প্রত্যেকটা ফাইবারের দৈর্ঘ্য কত, যেটাকে বলে স্টেপল লেন্থ। তারপর গ্রেড, এর গ্রেড কোন গ্রেডে আছে, আবার গ্রেডটা যে করা হয়েছে সেটা আবার কয়েকটা বেসিসের উপর ভিত্তি করে, কালার, ব্রাইটনেস এন্ড দ্য অ্যামাউন্ট অফ ফরেন ম্যাটেরিয়াল কন্টামিনেশন অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। দেখো এখানে গ্রেড করা হয়, যেমন আজকে যদি বলি যে এর আগে তোমাদের একটা মাছের উদাহরণ দিছিলাম যে ইলিশ মাছ বিক্রি হয় গ্রেডে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বলছিলাম। হ্যালো, জি স্যার। হ্যাঁ এ গ্রেড বলছিলাম যেগুলো 1 জি কেজির স্যার উপরে। বলছিলেন। হ্যাঁ, তো এই 1 কেজির উপরে যেগুলো সেগুলো আমরা এ গ্রেড বলি, তারপর নিচে গুলো বি গ্রেড। সেম ওয়েতে আমাদের কটন গুলাকে গ্রেডিং করা হয়। আর গ্রেডিংটা করা হয় কার উপর বেসিস করে? কালারের উপর, ব্রাইটনেস এর উপর, আর এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফরেন ম্যাটেরিয়াল। তার মানে যে তুমি যে তুলাটা নিবে তার কালার কেমন, তার ব্রাইটনেস কেমন, এবং তাতে ফরেন ম্যাটেরিয়াল কেমন আছে। তার মানে তুলা বাদে
অন্যান্য কন্টামিনেশনটা কেমন আছে তার উপর বেসিস করে তুলাটাকে গ্রেডিং করা হয়। আর তুলার দাম কেমন পাবা সেটা ডিপেন্ড করবে যে তোমার ফাইবারের লেন্থ কেমন আর হচ্ছে গ্রেড কত। আর তোমরা স্বাভাবিকভাবে তোমরা সবাই বোঝো, যদি আমরা বলি এটা এ গ্রেডের কাপড় তার মানে ভালো কাপড়, তার প্রাইস বেশি, তাই না? বি গ্রেডের কাপড় তার থেকে একটু খারাপ, তার মানে তার একটু প্রাইস কম। ঠিক সেম ওয়েতে এটা করা হয়। আরেকটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে বোঝানো হয় যে ফাইবারের ডায়ামিটার, একটা ফাইবারের ডায়ামিটার কত, স্ট্রেংথ কত, ইউনিফর্মিটি কেমন, স্মুথনেস কেমন, এইসব বিষয়ের উপর বেসিস করা হয় একটা ফাইবারের দাম কেমন। দ্য জিনিং অফ দ্য কটন প্রডিউস টনস অফ সিড। এই জিনিং এ কটনের অনেক পরিমাণে সিড টনে টনে উৎপন্ন হয়, হুইচ ওয়ার ওয়ান্স ডিম এ ওয়েস্ট ডিসপোজাল প্রবলেম, যেটা এক সময় এটা তোমার কি হয়েছিল, ওয়েস্ট ডিসপোজাল প্রবলেম হয়ে দাঁড়াতো, বাট আর নাও এ ভ্যালুয়েবল বাই প্রোডাক্ট। আগে শোনো, এই যে তুমি যে জিনটা তৈরি করলা, তোমাদের একদিন স্ট্যাটিস্টিক্যাল একটা ডাটা দেখাইছিলাম যে জিনিং এ বলতো কত পার্সেন্ট ভালো ফাইবার থাকে, কত পার্সেন্ট ভালো ফাইবার থাকে বলো। হ্যালো, ওই যে একদিন ভিডিওতে দেখাইছিলাম স্যার সেখানে 30 to 35% হচ্ছে তোমার ফাইবার, তার ভিতরে আবার ধরো 50 থেকে 65-70 এরকম হচ্ছে আমার সেগুলো হচ্ছে কি বীজ, সিড থাকে, সিডের পরিমাণ বেশি থাকে। তাহলে দেখো 1 টন যদি তুমি তুলা উৎপন্ন করো তার থেকে তুমি 350 থেকে 450 গ্রাম 450 কেজি ফাইবার পাবা, আর বাকিগুলো হচ্ছে ফেলে দেওয়া ওয়েস্টেজ। তাহলে এটা কি ডিসপোজ করা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে না? ওয়েস্ট ম্যানেজমেন্ট করা এটা এক সময় খুবই কঠিন ছিল, যেগুলো কিভাবে কি ডিসপোজাল করব, এই যে বলা হচ্ছে যে ডিসপোজাল প্রবলেম। কিন্তু এটা এখন ভ্যালুয়েবল বাই প্রোডাক্ট, কারণ কেন, দ্য সেপারেটেড সিডস গোস টু দ্য ওয়েল মিলস। এই সেপারেট হওয়া সিডটাকে কোথায় দেওয়া হয়, ওয়েল মিলে দেওয়া হয়, সেখান থেকে ওয়েল প্রডিউস করা হয়। দ্য শর্টার লিন্ট সামটাইমস কল্ড লিন্টার্স ইজ ইউজড টু মেক পেপার, ফার্নিচার, প্যাডিং। এই যে যে কিছু শর্ট ফাইবার থাকে সেই শর্ট ফাইবারকে আমরা বলছিলাম লিন্টার্স, আর এই লিন্টার্সটা ব্যবহার করা হয় পেপার মেকিং এ, মানে কাগজ তৈরি এবং ফার্নিচার প্যাডিং। আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার ব্যবহার করি, সেই ফার্নিচারে প্যাডিং হিসেবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর আমাদের টাইপস কয় ধরনের জিনিং বলছিলাম, 3 ধরনের, স জিনিং, রোলার জিনিং, ম্যাকার্থি জিনিং। এগুলো নেক্সট ক্লাসে পড়াবো, এই যে ডিফারেন্স আছে সেটা পড়বো। এই জাস্ট এই দুইটা লাইন তোমাদের একটু পড়াই দিই। লিন্ট এবং লিন্টার্স, the fibers which are primarily obtained after separating cotton fiber from the seeds are called lint. তার মানে হচ্ছে প্রাথমিকভাবে প্রথমে বীজগুলাকে আলাদা করার পরে যে লং লেন্থের যে ফাইবারটা পাও সেটাকে বলা হচ্ছে লিন্ট। ইট ইজ এ লং ফাইবার হুইচ ইজ ইউজড ফর টেক্সটাইল অ্যাপ্লিকেশন। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইয়ার্ন এবং ফ্যাব্রিক বানানোর জন্য ব্যবহার হয়ে থাকে। আর লিন্টার্সটা কি, আফটার সেপারেটিং দ্য লিন্ট, তুমি এই যে লিন্ট কোনগুলা বড় ফাইবার গুলাকে সেপারেট করার পরে দেয়ার আর সাম শর্ট ফাইবার্স কল্ড লিন্টার্স। দ্য শর্ট ফাইবার্স আর ফাউন্ড আফটার সেকেন্ড জিনিং। হ্যালো হ্যালো, হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে দেখো যে লিন্ট কি, লিন্ট বলছিলাম যে জিনিং এর পরে প্রথম যে ফাইবার গুলা পাই লং লেন্থের ফাইবার সেটাকে বলবো লিন্ট। আর আফটার সেপারেটিং দ্য লিন্ট দেয়ার আর সাম শর্ট ফাইবার্স কল্ড লিন্টার্স। দ্য শর্ট ফাইবার্স আর ফাউন্ড আফটার সেকেন্ড জিনিং। It is used as a source of pure cellulose for industry and for stuffing, upholstery, and it is used for acetate and rayon. আচ্ছা বলো তো লিন্ট কি? হ্যালো, লিন্ট হচ্ছে স্যার বড় তুলা, না স্যার বড় ফাইবার। সাইজে লম্বা তুলা, ওইগুলো হচ্ছে স্যার লিন্ট। আর লিন্টার্স হচ্ছে স্যার সেপারেট করার পরে স্যার কিছু ছোট তুলা থেকে যায়, ওইগুলোকে স্যার বলা হয় লিন্টার্স। রাইট, তার মানে হচ্ছে আমরা যখন তুলাটা মানে বীজটাকে সেপারেট করবো, সেপারেট করার পরে প্রাথমিকভাবে প্রথম যে ফাইবারগুলোকে পাবো সেগুলো হচ্ছে আমার
লিন্ট। এখন বীজ আলাদা করার সময় কিছু কিন্তু ফাইবার বীজের সাথে চলে যাবে, ওগুলাকে আবার সেকেন্ড জিনিং করা হয়, মানে দ্বিতীয়বার আবার জিনিং করা হয়। ওই তখন যে ফাইবার গুলা পাবো তখন সেটাকে বলবো আমরা লিন্টার। তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন ধান ভাঙাই, ধান থেকে চাউলের সাথে যদি ধানের পরিমাণ বেশি থাকে সেটাকে নিয়ে আবার মেশিনে দেয় না পুনরায়? হ্যালো জি স্যার। স্যার জি আপনার স্যার। কথা ক্র্যাকড হয়ে আসতেছে। হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আমরা বলতেছি যে প্রথম জিনিং এর পরে যে ফাইবার গুলা পাবো লং লেন্থে সেটা বলবো আমরা লিন্ট। এবং ওই যে বীজগুলা সেপারেট হলো, বীজের সাথেও কিছু ফাইবার চলে যাবে, এটাকে এই বীজগুলা এবং ফাইবার ওই শর্ট ফাইবার গুলাকে নিয়ে পুনরায় আবার জিনিং এ দেওয়া হবো। জিনিং এ দেওয়ার পরে তখন বীজগুলো আলাদা হয়ে যাবে আর তখন শর্ট লেন্থের ফাইবার গুলা পেয়ে যাবো, তখন সেটাকে আমরা বলবো লিন্টার্স। আর এই লিন্টার্সটা ব্যবহার করা হয় যেখানে পিওর সেলুলোজের কাজ চলে। যেমন আমরা যে কাগজে লেখালেখি করি সেই কাগজটা কিন্তু একটা পিওর সেলুলোজিক ম্যাটেরিয়াল, তার মানে পেপার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে রিজেনারেটেড ফাইবার তৈরির ক্ষেত্রে, এই যে আমরা এসিটেট বলি, ভিসকস রেয়ন বলি, যাই বলি না কেন, এগুলো বলছিলাম ম্যানমেড ফাইবারের ভিতরে একটা রিজেনারেটেড ফাইবার আছে, মানে ন্যাচারাল সোর্সটাকে ইউজ করে তার কেমিক্যালি মডিফিকেশন করা হয়। তো এই যে যে আমরা কটনটা ব্যবহার করতেছি যার ভিতরে তোমার 95 হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। টাইম চলে আসছে আবার। তো লিন্ট এবং লিন্টার্সটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকি যে টপিকস গুলো আছে সেগুলো পড়বো। তো তোমরা এগুলো একটু বাসায় পড়াশোনা করো, হ্যাঁ? কেমন? এই যে আমি আজকে যেগুলো পড়াইলাম, এই যে ধরো বেল প্রেস, লিন্ট ক্লিনার, জিন স্ট্যান্ড আর হচ্ছে ফিড এক্সট্রাক্টর, এগুলো একটু বাসায় পড়াশোনা করো, না হলে কিন্তু পারবে না, হ্যাঁ? আর ওই তোমরা তোমাদের কোর্স কোঅর্ডিনেটরকে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিও, হ্যাঁ? আপডেট মোবাইল নাম্বার।